পাটিগণিতের অঙ্ক। তৈলাক্ত বাঁশ পেয়ে উঠছে এক বানর। 2 হাত উপরে উঠে পরক্ষণেই পিছলে নেমে যায় 1 হাত। এটা কি ছিল তার আনন্দের খেলা, নাকি এক অন্তহীন সংগ্রাম? উত্তর যেটাই হোক, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের গল্পটাও কিন্তু এমনই। 2026 সালের 9 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয় একটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্য দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন ফিরে যায় 2009 সালের আইনে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল, আর সেই সঙ্গে কমিশনের সদস্যদের পদও বাতিল। কেউ বলছেন পদ সক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে, কেউ বলছেন সদস্যরা পদত্যাগ করেছেন। একটি খোলা চিঠিতে সাবেক সদস্যরা বললেন, আগের আইনে ফিরে যাওয়া কমিশনের স্বাধীনতাকে খর্ব করে। তাঁদের দাবি, পুরনো আইন নয়, দরকার আরও শক্তিশালী আইন। এটি সত্য, জাতীয় মানবাধিকার কমিশন কখনোই কোনো রাজনৈতিক দলের অগ্রাধিকার ছিল না। এটা ছিল নাগরিক সমাজের দাবি, মানবাধিকার কর্মীদের দীর্ঘদিনের লড়াই, সঙ্গে ছিল কিছু উন্নয়ন সহযোগীর সহযোগিতা। 2007 সালে প্রথমবারের মতো মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি হয়। একটি কমিশনও গঠিত হয় 2008 সালে। 2008-এর নির্বাচনের পর নির্বাচিত আওয়ামী লীগ সরকার আগের অধ্যাদেশ বাতিল করে 2009 সালে নতুন একটি আইন প্রণয়ন করে। এই আইনের অধীনেই 2010 সালে মানবাধিকার কমিশন গঠন করা হয়। চেয়ারম্যান হন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এই সময়েই বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার কমিশনকে চিনতে শুরু করে ডক্টর মিজানুর রহমানের মিডিয়া উপস্থিতিতে, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয়ে তার বক্তব্যের মাধ্যমে। আমাদের ভীতি বা শঙ্কা শুধুমাত্র যানবাহন সংশ্লিষ্ট অনিরাপত্তার জন্য নয়, বরং এজন্য যে কখন, কাকে, কোন অজুহাতে, কোন বাহিনী রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী তুলে নিয়ে যাবে। সংবিধানের যেন কোনো অর্থ নেই, মৌলিক অধিকার যেন সাদা কালো অক্ষরে লিপিবদ্ধ কিছু কথার কথা। ফৌজদারি আইন ব্যবস্থার বিশ্বজনীন স্বীকৃত মূল নীতিসমূহ যেন বাংলাদেশে অপ্রযোজ্য, অপ্রয়োজনীয়। অবশ্য তার বিরুদ্ধে এ সমালোচনাও ছিল যে তিনি শুধু কথা সর্বস্ব ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কমিশনও বদলে যেতে থাকে। পদ্মা মেঘনা দিয়ে অনেক জল গড়িয়েছে, সেই সঙ্গে কমিশনকে নিয়ন্ত্রণে রাখতেও চলেছে নানা ফন্দি ফিকির। এর সঙ্গে তাল মিলিয়ে মানবাধিকার কমিশনের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠানামার কসরত চলতেই থাকে অব্যাহতভাবে। এক সময় এটা হয়ে ওঠে অবসরপ্রাপ্ত আমলাদের ঠিকানা। যে মন্ত্রণালয় মানবাধিকার কমিশনের চিঠির জবাব দিত না, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিবই হয়ে যান কমিশনের চেয়ারম্যান। তখন উত্তরটা সহজ, সরকার আসলে কেমন মানবাধিকার কমিশন চায়। 2009 সালের আইনে ছিল 3টি বড় দুর্বলতা। 1, নিয়োগ প্রক্রিয়া। সিলেকশন কমিটির 7 জনের মধ্যে 5 জনই সরকার সংশ্লিষ্ট। 2, ক্ষমতা। শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা ছিল না। এবং 3, আর্থিক স্বাধীনতা, আইন মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল। এইসব কারণেই গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনস GANHRI বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনকে কখনোই এ স্ট্যাটাস দেয়নি। একাধিকবার আবেদন করার পরও থেকে গেছে বি স্ট্যাটাসে। 2025 সাল অন্তর্বর্তী সরকারের শেষার্ধে মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি হয়। কমিশনার নির্বাচন কমিটিতে বৈচিত্র্য আসে, ক্ষমতা বাড়ে কমিশনারের, আর্থিক স্বাধীনতাও নিশ্চিত করা হয়। কিন্তু 1 মাসের মধ্যেই আবার পরিবর্তন, ফিরে আসে আমলাদের নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকারের প্রায় 1 বছর চুপচাপ থেকে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, এবছরের 12 জানুয়ারি তড়িঘড়ি নতুন কমিশনারদের নিয়োগ সম্পন্ন করার বিষয়টিও ছিল বেশ কৌতূহল উদ্দীপক।
5 সদস্যের যে কমিশন গঠন করা হয় তার চেয়ারম্যান সহ 3 জন ছিলেন সাবেক গুম কমিশনের সদস্য, অন্য 2 জনও অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের সদস্য ছিলেন। একটি শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক সরকারগুলো তো বটেই, অন্তর্বর্তী সরকারও সন্দেহাতীতভাবে তাদের সদিচ্ছা দেখাতে পারেননি। তবে কথা অবশ্যই বলা যায়, বর্তমান সরকারের 2009 সালের আইনে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। তারা অবশ্য বলছেন এটি একটি সাময়িক পদক্ষেপ, যেন কোনো শূন্যতা তৈরি না হয়। তারা আরও ব্যাপক ভিত্তিক আলোচনা করে একটি শক্তিশালী আইন প্রণয়ন করবেন। কিন্তু বারবার বিশ্বাসভঙ্গের শিকার মানবাধিকার কর্মীরা স্বাভাবিক কারণেই সরকারের এ কথায় তেমন আস্থা রাখতে পারছেন না। এখন প্রশ্নটা খুব সহজ, সরকার কি সত্যিই চায় একটি স্বাধীন শক্তিশালী মানবাধিকার কমিশন, নাকি তৈলাক্ত বাঁশে ওঠানামার এই খেলাই চলতে থাকবে?